রং বেরং কথার গল্প পাঠে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ। এখন আমি পড়ে শোনাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা উপন্যাস যোগাযোগ। আজ 40 পর্ব। মধুসূদন চলে যেতেই কুমু খাট থেকে নেমে মেঝের উপর বসে পড়ল। চিরজীবন ধরে এমন সমুদ্রে কি তাকে সাঁতার কাটতে হবে যার কুল কোথাও নেই। মধুসূদন ঠিকই বলেছে, ওদের সঙ্গে তার চাল তফাত, আর সকল রকম তফাতের চেয়ে এইটিই দুঃসহ। কী উপায় আছে এর? এক সময় হঠাৎ কি মনে পড়ল, কুমু চলল নিচের তলায় মতির ঘরের দিকে। সিঁড়ি দিয়ে নামবার সময় দেখে শ্যামাসুন্দরী উপরে উঠে আসছে। কী বউ, চলেছ কোথায়? আমি যাচ্ছিলুম তোমার ঘরেই। কোনো কথা আছে? এমন কিছু নয়, দেখলুম ঠাকুরপোর মেজাজ কিছু চড়া, ভাবলুম তোমাকে একবার জিজ্ঞাসা করে জানি, নতুন প্রণয়ে খটকা বাঁধল কোনখানটাতে। মনে রেখো বউ, ওর সঙ্গে কীরকম করে বনিয়ে চলতে হয় সে পরামর্শ আমরাই দিতে পারি। বকুল ফুলের ঘরে চলেছ বুঝি? তা যাও, মনটা খোলসা করে এসোগে। আজ হঠাৎ কুমুর মনে হলো শ্যামাসুন্দরী আর মধুসূদন একই মাটিতে গড়া এক কুমোরের চাকে। কেন এ কথা মাথায় এলো বলা শক্ত। চরিত্র বিশ্লেষণ করে কিছু বুঝেছে তা নয়, আকারে প্রকারে বিশেষ যে মিল তাও নয়, তবু দুজনের ভাবগতিকের একটা অনুপ্রাস আছে, যেন শ্যামাসুন্দরীর জগতে আর মধুসূদনের জগতে একই হাওয়া। শ্যামাসুন্দরী যখন বন্ধুত্ব করতে আসে তাও কুমুকে উল্টো দিকে ঠেলা দেয়, গা কেমন করে ওঠে। মতির মার শোবার ঘরে ঢুকেই কুমু দেখলে নবীনে তাতে মিলে কি একটা নিয়ে হাত কাড়াকাড়ি চলছে। ফিরে যাবে যাবে মনে করছে, এমন সময় নবীন বলে উঠল, বৌদিদি যেও না যেও না, তোমার কাছেই যাচ্ছিলুম, নালিশ আছে। কিসের নালিশ? একটু বসো, দুঃখের কথা বলি। তক্তপোষের উপর কুমু বসল। নবীন বললে, বড় অত্যাচার, এই ভদ্রমহিলা আমার বই রেখেছেন লুকিয়ে। এমন শাসন কেন? ঈর্ষা। যেহেতু নিজে ইংরেজি পড়তে পারেন না। আমি স্ত্রী শিক্ষার পক্ষে, কিন্তু উনি স্বামী জাতির এডুকেশনের বিরোধী। আমার বুদ্ধির যতই উন্নতি হচ্ছে, ওর বুদ্ধির সঙ্গে ততই গরমিল হওয়াতে ওর আক্রোশ। অনেক করে বোঝালেম যে এত বড় যে সীতা, তিনিও রামচন্দ্রের পিছনে পিছনেই চলতেন। বিদ্যে বুদ্ধিতে আমি যে তোমার চেয়ে অনেক দূরে এগিয়ে এগিয়ে চলেছি, এতে বাধা দিও না। তোমার বিদ্যের কথা মা সরস্বতী জানেন, কিন্তু বুদ্ধির বড়াই করতে এসো না বলছে। নবীনের মহাবিপদের ভান করা মুখভঙ্গি দেখে কুম খিলখিল করে হেসে উঠল। এই বাড়িতে এসে অবধি এমন মন খুলে হাসি এই ওর প্রথম। এই হাসি নবীনের বড় মিষ্টি লাগল। সে মনে মনে বললে, এই আমার কাজ হলো, আমি বৌরানীকে হাসাবো। কুমু হাসতে হাসতে জিজ্ঞাসা করলে, কেন ভাই, ঠাকুরপোর বই লুকিয়ে রেখেছ? দেখো তো দিদি, শোবার ঘরে কি ওর পাঠশালার গুরুমশাই বসে আছেন? খেটে খুঁটে রাত্রিরে ঘরে এসে দেখি একটা পিদ্দিম জ্বলছে, তার সঙ্গে আরেকটা বাতির সেজ। মহাপণ্ডিত পড়তে বসে গেছেন। খাবার ঠান্ডা হয়ে যায়, তাগিদের পর তাগিদ হুঁশ নেই। সত্যি ঠাকুরপো, বৌরানী খাবার ভালোবাসি নে, এত বড় তপস্বী নই, কিন্তু তার চেয়ে ভালোবাসি ওর মুখের মিষ্টি তাগিদ। সেই জন্যই ইচ্ছে করে খেতে দেরি হয়ে যায়। বই পড়াটা একটা অছিলে। ওর সঙ্গে কথায় হার মানি, আর আমি হার মানি যখন উনি কথা বন্ধ করেন। তাও কখনো ঘটে নাকি ঠাকুরপো? দূরে একটা খুব তাজা দৃষ্টান্ত দিই তাহলে। অশ্রুজলের উজ্জ্বল অক্ষরে মনে লেখা রয়েছে। আচ্ছা আচ্ছা, তোমার আর দৃষ্টান্ত দিতে হবে না। এখন আমার চাবি কোথায় বলো দেখো তো দিদি। আমার চাবি লুকিয়ে রেখেছেন। ঘরের লোকের নামে তো পুলিশ কেস করতে পারি নে, তাই চোরকে চুরি দিয়ে শাসন করতে হয়। আগে দাও আমার বই। তোমাকে দেব না, দিদিকে দিচ্ছি। ঘরের কোণে একটা ঝুড়িতে রেশম পশম টুকরো কাপড়, ছেঁড়া মোজা জমেছিল, তারই তলা থেকে একখানে ইংরেজি সংক্ষিপ্ত এনসাইক্লোপিডিয়ার 2য় খণ্ড বের করে মতির মা কুমুর কোলের উপর রেখে বললে, তোমার ঘরে নিয়ে যাও দিদি, ওকে দিও না, দেখি তোমার সঙ্গে কীরকম রাগারাগি করেন। নবীন মশারির চালের উপর থেকে চাবি তুলে নিয়ে কুমুর হাতে দিয়ে বললে, আর কাউকে দিও না বৌদিদি, দেখবো আর কেউ তোমার সঙ্গে কীরকম ব্যবহার করেন। কুমু বইয়ের পাতা উল্টাতে উল্টাতে বলল, এই বইয়ে বুঝি ঠাকুরপোর শখ? ওর শখ নেই এমন বই নেই।
সেদিন কোথা থেকে একখানা গোপালন জুটিয়ে নিয়ে পড়তে বসে গেছেন। নিজের দেহ রক্ষার জন্য ওটা পড়ি নে, অতএব এতে লজ্জার কারণ কিছু নেই। দিদি, তোমার কি একটা কথা বলবার আছে? চাও তো এই বাচালটাকে এখনই বিদায় করে দিই? না, তার দরকার নেই। আমার দাদা 2-1 দিনের মধ্যে আসবেন শুনেছি। নবীন বললে, হ্যাঁ, তিনি কালই আসবেন। কাল? বিস্মিত হয়ে কুমু খানিকক্ষণ চুপ করে বসে রইল। নিঃশ্বাস ফেলে বললে, কবে তার সঙ্গে দেখা হবে? মোতির মা জিজ্ঞাসা করলে, তুমি বড় ঠাকুরকে কিছু বলনি? কুমু মাথা নেড়ে জানালে যে না। নবীন বললে, একবার বলে দেখবে না? কুমু চুপ করে রইল। মধুসূদনের কাছে দাদার কথা বলা বড় কঠিন। দাদার প্রতি অপমান ওর ঘরের মধ্যে উদ্যত। তাকে একটুও নাড়া দিতে ওর অসহ্য সংকোচ। কুমুর মুখের ভাব দেখে নবীনের মন ব্যথিত হয়ে উঠল। বললে, ভাবনা করো না বৌদিদি, আমরা সব ঠিক করে দেব। তোমাকে কিছু বলতে কইতে হইবে না। দাদার কাছে নবীনের শিশুকাল থেকে অত্যন্ত একটা ভীরুতা আছে। বৌদিদি এসে আজ সেই ভয়টা ওর মন থেকে ভাঙালে বুঝি। কুমু চলে গেলে মতির মা নবীনকে বললে, কী উপায় করব বলো দেখি? সেদিন রাত্রে তোমার দাদা যখন আমাদের ডেকে নিয়ে এসে বউয়ের কাছে নিজেকে খাটো করলেন, তখনই বুঝেছিলুম সুবিধে হলো না। তারপর থেকে তোমাকে দেখলেই তো মুখ ফিরিয়ে চলে যান। দাদা বুঝেছেন যে ঠকা হলো। ঝোঁকের মাথায় থলি উজাড় করে আগাম দাম দেওয়া হয়ে গেছে, এদিকে ওজন মতো জিনিস মিলল না। আমরা ওর বোকামির সাক্ষী ছিলুম, তাই আমাদের সইতে পারছেন না। মতির মা বললে, তা হোক, কিন্তু বিপ্রদাসবাবুর উপরে রাগটা ওকে যেন পাগলামের মতো পেয়ে বসেছে। দিনে দিনে বেড়েই চলল। এ কী অনাছিষ্টি বলো দেখি? নবীন বললে, ও মানুষের ভক্তির প্রকাশ ওই রকমই। এই জাতের লোকেরাই ভিতরে ভিতরে যাকে শ্রেষ্ঠ বলে জানে, বাইরে তাকে মারে। কেউ কেউ বলে রামের প্রতি রাবণের অসাধারণ ভক্তি ছিল, তাই বিষ-হাত দিয়ে নৈবেদ্য চালাতো। আমি তোমাকে বলে দিচ্ছি, দাদার সঙ্গে বৌরানীর দেখা সাক্ষাৎ সহজে হবে না। তা বললে চলবে না, কিছু উপায় করতেই হবে। উপায় মাথায় এসেছে। কি বলো দেখি? বলতে পারবো না। কেন বলো তো? লজ্জা বোধ করছি। আমাকেও লজ্জা? তোমাকেই লজ্জা। কারণটা শুনি। দাদাকে ঠকাতে হবে, সে তোমার শুনে কাজ নেই। যাকে ভালোবাসি তার জন্য ঠকাতে একটুও সংকোচ করি নে। ঠকানো বিদ্যা আমার উপর দিয়ে হাত পাকিয়েছ বুঝি? ও বিদ্যে সহজে খাটাবার উপযুক্ত এমন মানুষ পাবো কোথায়? ঠাকুরুন, রাজিনামা লিখে পড়ে দিচ্ছি, যখন খুশি ঠকিও। এত ফুর্তি কেন শুনি? বলবো। বিধাতা তোমাদের হাতে ঠকাবার যেসব উপায় দিয়েছেন, তাতে মধু দিয়েছেন ঢেলে। সেই মধুময় ঠকানোকেই বলে মায়া। সেটা তো কাটানোই ভালো। সর্বনাশ! মায়া গেলে সংসারে রইল কি? মূর্তির রং খসিয়ে ফেললে বাকি থাকে খড়মাটি। দেবী অবোধকে ভোলাও, ঠকাও, চোখে ঘোল লাগাও, মনে নেশা জাগাও, যা খুশি করো। এরপরে যা কথাবার্তা চলো সে একেবারেই কাজের কথা নয়। এই গল্পের সঙ্গে তার কোনো যোগ নেই।